আয়শার হঠাৎ সমস্ত রাগ পড়ে গেল। মনোযোগী হয়ে বর্ষার কথাগুলো শুনতে লাগলো। সামান্য হেসে বর্ষা বলে উঠল, বারিশ ভার্সিটিতে পড়াকালীন সময় সময় পাশের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল, যদিও এখন ওটা কিনে নিয়েছে। বীরের বাবা তখন ওখানেই থাকতো। ওনার আমাকে দেখে পছন্দ হয়েছিল, তাই দেরি না করে উনি বারিশের কাছে আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বারিশও অনেক খোঁজ খবর নিয়ে তবে আমাকে বিয়ে দেন। আমি বিয়েতে রাজি হয়েছিলাম এই ভেবে যে বীরের বাবাকে বিয়ে করলে আমি সারা জীবন আমার ভাই আর মায়ের সাথেই থাকতে পারবো। বলে বর্ষা মুচকি হাসল। আয়শারও এসব শুনে মুখে হাসি ছড়িয়ে পড়ল। বারিশ ব্যতীত এই পরিবারের সবাইকে ওর ভীষণ পছন্দ। কত সুন্দর ব্যবহার সকলের। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই বর্ষা উঠে গেল আর আয়শা হাসি মুখে বীরকে পড়ানোয় মনোযোগ দিল। কিন্তু ওর হাসি বেশিক্ষণ টিকল না, কারণ বারিশ এসেছে। যতই লোকটা ভালো হোক না কেন, আয়েশার কাছে সবসময় বিরক্তিকর মানুষ হয়েই থাকবে। তাও ভাগ্য ভালো, বারিশ আসার কিছুক্ষণের মধ্যেই আয়েশার বীরকে পড়ানো শেষ হয়ে গেল। ও দ্রুত ব্যাকপ্যাক কাঁধে নিয়ে যেতে যেতে বলল, ফি আমানিল্লাহ বাছা। ফি আমানিল্লাহ মাম। বীরের কণ্ঠ অর্ধেক বাক্যে থেমে যেতে দেখে আয়েশা ভ্রু কুঁচকে পিছু ঘুরে তাকালো। বারিশ বিব্রতকর মুখে বীরের মুখ চেপে ধরে রেখেছে। আয়েশা কপাল কুঁচকে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। ও চলে যেতেই বারিশ বীরকে কাঁধে তুলে বলল, চলো মামু, মেরে তোমার পাছা লাল করে দিই। এখনই আমার মাছ যেমন খেয়ে দিতে তুমি। খবরদার ও নামে ডাকবে না, কারণ তোমার মামি মনি তোমার মামুকে স্নিগ্ধ সকাল। আজকের আবহাওয়াটা কিছুটা শীতল। শিরশিরে বাতাস বয়ে চলেছে। হাসান ভিলার সব বাচ্চা কাচ্চারা যে যার স্কুল ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। শেহনাজ খুব ধীরে ধীরে মনোযোগের সহিত হাঁটছে, যেন ভুলেও আজ পড়ে না যায়। কিন্তু আফসোস, তার হলো কোথায়? সদর দরজা পেরোতেই ধড়াম করে পড়ে গেল। সকলে এতে অভ্যস্ত হয়ে গেছে, তাই ওকে দেখে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো কিছু করার নেই ওদের। আয়েশা আর শাহবাজ দৌড়ে গিয়ে বোনকে উঠালো। শেহনাজ লজ্জিত ভঙ্গিতে সকলের দিকে তাকিয়ে হাসছে। তুষার কাঁধে ব্যাকপ্যাকটা ভালোভাবে নিয়ে শান্ত স্বরে বলতে লাগলো, বাড়িতে পড়িস ঠিক আছে, কিন্তু বাইরে যেন পড়তে যাস না, না হলে লজ্জায় মুখ দেখাতে পারবি না। শেহনাজ উপরে কিছু না বললেও মনে মনে বলল, অলরেডি সেই মহাকাজটাও করে ফেলেছি, তাও আবার পার্কে। যাই হোক, কেউ দেখেনি, এটাই স্বস্তির ছিল। তুষার নিজের বাইকে গিয়ে উঠে পড়ল। শেহনাজ দোনোমনো করে বলতে লাগলো, আমার আজ বাইকে চড়তে ভীষণ ইচ্ছে করছে। তুষার ভাই, আপনার সাথে যাই। তুষার ভ্রু নাচিয়ে বলল, তুই মানে সেদিনের কথাটা ভুলে গেছিস। আমার বউ ছাড়া আমার বাইকের পেছনে চলার অধিকার কোনো মানুষ তো দূরের কথা, মুরগিরও দেবো না। শেহনাজ কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তা দেখে শাহবাজ বলে উঠল, বধু আমার বাইকে আয়। আসলে তুষার রোমান্টিক উপন্যাস পড়ে পড়ে এমন ছ্যাবলা হয়ে গেছে। শেহনাজ হেসে ফেলল। তুষার শান্ত দৃষ্টিতে কিছু পলক শাহবাজের দিকে তাকিয়ে থেকে মাথায় হেলমেট পরে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। শেহনাজ ভাইয়ের পেছনে গিয়ে বসে পড়ল। তুষার না হোক, কিন্তু ভাইয়ের বাইকে চড়তে পারাও তো কম আনন্দের না। ভীষণ থ্রিলিং ব্যাপারটা। দুবার ভার্সিটিতে কোনো ক্লাস ছিল না আজকে। তাছাড়াও ব্যক্তিগত জীবন ছাড়িয়ে স্বাধীনের সাথে আজ ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল। স্বাধীনের কেবিনে প্রবেশ করার পর তুবা মিষ্টি হাসি উপহার দিয়ে চেয়ারে বসে পড়ল। স্বাধীন আশ্চর্যজনকভাবে প্রফেশনাল মুডে কাউন্সেলিং করলো। এমনভাবে কথা বলল যেন তুবাকে ও এর আগে কখনো দেখেনি। একজন ডাক্তার তার প্যাশেন্টের সাথে যেমন আচরণ করে ঠিক সেভাবে। এসব দেখে তুবার ভ্রু কুঁচকে গেল। এক পর্যায়ে বলেই ফেলল, কি ব্যাপার, এত ওয়েট আচরণ কেন করছেন? কালকের জন্য রাগটা তো আমার থাকা উচিত, আপনার নয়। স্বাধীনও ভ্রু কুঁচকে বলল, রাগ করার কি আছে? কালকের ব্যাপার কালকেই মিটে গেছে। তুমিও মজা করছিলে আর আমিও মজা করেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
এখানে রাগ করে থাকার তো প্রশ্নই আসে না। তাহলে এমন আচরণ করছেন কেন? কেমন আচরণ করেছি? আমি কি আজ মাথা নিচে রেখে পা উপরে তুলে কথা বলছি? আমি কি তোমার সাথে চাইনিজ ভাষায় কথা বলছি? আমি কি শিম্পাঞ্জির মতো লম্ফে চম্ফে করছি, নাকি তোমার ঘাড়ে চড়ে কথা বলছি? তুবা বিরক্তিতে বলে উঠল, আমার সাথে ফাজলামি করতেছেন? আমি বলতে চাইছি পেশেন্টের সাথে যেমন আচরণ করেন সেভাবে আচরণ করছেন কেন? তো তুমি কি আমার পেশেন্ট না? হ্যাঁ পেশেন্ট, কিন্তু আমি তো আপনার হবু বউ। সেটা তো ব্যক্তি জীবনে, এখানে আমরা প্রফেশনাল মিট করছি। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি প্রফেশনাল জীবনে সবার সাথে একইভাবে আচরণ করি। এমনকি আমি আমার মায়ের সাথেও অপরিচিতের মতো আচরণ করি। একবার আম্মু এসেছিল আমার ক্যাবিনে, আমি আম্মুকে ম্যাম বলে ডেকেছিলাম, যদিও তার জন্য বাড়িতে গিয়ে আমাকে জুতা পেটা করেছিল, তবুও আমি শুধরাইনি। তুবার চোয়াল ঝুলে গেল, সাথে প্রচণ্ড হাসিও পেল, কিন্তু অবাক হওয়ার মাত্রা হাসির চেয়ে ভারী পড়ায় ও হতভম্ব হয়েই স্বাধীনের দিকে তাকিয়ে থাকলো। স্বাধীন ক্ষণকাল চুপ থেকে আবারও বলে উঠল, ভালোভাবে মনে করে দেখো, আমি সবসময় তোমার সাথে একইভাবে কথা বলতাম কাউন্সিলিংয়ের সময়, কিন্তু গত কয়েকদিন ব্যক্তি জীবনে আমাদের সম্পর্কে চরম উন্নতি হওয়ায় তোমার আজ আমার আচরণ একটু অন্যরকম লাগছে। কিন্তু এটা একদম ঠিক আচরণ, তুমি ভুল বুঝছো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমি শুধু চশমা পরা পেশেন্টগুলোর সাথেই আপনজনের মতো আচরণ করি, তা বাদে বাকিদের সাথে একদম প্রফেশনাল আচরণ। তুবার চোখ বড় বড় হয়ে গেল, হতভম্ব হয়ে কয়েক মিনিট চুপচাপ স্বাধীনকেই দেখে গেল। অতঃপর বিড়বিড় করে বলতে লাগলো, এটা তো সাধারণ মানুষ হতে পারে না, এ তো দেখছি চশমা গ্রহ রাজা বাদশা। নয়তো নিজে নিজস্ব মাকে ম্যাম বলে ডাকে, আর চশমা পরা মানুষদেরকেও চাচা নানি খালা খালু বলে ডাকে। তার মানে আমি রিস্ক জোনে আছি। আমার এখনো না হওয়া শাশুড়িকে তো ম্যাম বলে ডাকে, তাহলে আমাকে নির্ঘাত কোনো একদিন আপু বলে ডাকবে এই বেটা। আয়শা ক্লাস শেষে ব্যাগ কাঁধে নিয়ে করিডরে ঘুরঘুর করছে। ওর গন্তব্য ক্যাম্পাসের সবুজ ঘাসে গিয়ে কিছুক্ষণ প্রকৃতি বিলাস করা। কিন্তু বিপত্তি ঘটল সাভাসের আগমনে। ও কোথা থেকে হুট করে এসে আয়শার পথ আগলে দাঁড়ালো। আয়শার ভ্রুযুগল কুঁচকে গেল, দাঁতে দাঁত চেপে বলল, তুই যে বান্দর সেটা আমি এমনিতেও মনে প্রাণে বিশ্বাস করি, এভাবে লাফালাফি করে প্রমাণ করতে হবে না। সাবাস ডোন্ট কেয়ার ভাব নিয়ে করিডরের পিলারে হেলান দিয়ে বলল। থ্যাঙ্কস বান্দরের বোন। আয়শা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, এই তুই আমাকে বান্দর বললি? বাহ, তুই এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলি? আমি তো ভেবেছিলাম তোকে বোঝাতে আমার মিনিমাম 1 মাস সাধনা করতে হবে। বেশি নাটক করবি না সাবাস, কি জন্য এসেছিস সরাসরি বল। সাবাস দাঁত বের করে বলল, তোকে বাদাম খাওয়াতে এলাম। বাদাম নামটা শুনতে আয়শার গা গুলিয়ে উঠল, চোখ মুখ কুঁচকে গেল। তা দেখে সাবাস অট্টহাসি হাসতে হাসতে বলল, বাদাম ফোবিয়া এই প্রথমবার দেখেছি। আয়শা কিছু না বলে ওকে পাশ কাটিয়ে যেতে ধরলে সাবাস আবার ওর পথ আটকে বলল, শুধুমাত্র একটা বাদাম খা প্লিজ, এত আদর করে বলছি, খেয়ে নে না। আয়শা চোখ গরম করে বলল, পথ ছাড় সাবাস। ছাড়বো না, উড়ে উড়ে যেতে পারলে যা। তুষার লাইব্রেরি থেকে বেরিয়ে এ পথ দিয়েই আসছিল। হঠাৎ সামনে আগুন আর পানিকে একসাথে দেখেও এদের দিকেই এগিয়ে যেতে লাগলো। কালকে না হয় ভালোবাসা উতলে পড়ছিল, আজ আবার নিজের আসল চরিত্রে ফিরে এসেছিস। বাহ, এত দ্রুত কামব্যাক তো অস্ট্রেলিয়ার বিশ্বকাপও করে না। আয়শা আর সাভাস একযোগে বলে উঠল, চুপ কর বইয়ের বউ, নিজের সংসার সামলা গিয়ে। তুষার হতভম্ব হয়ে ওদের দুজনের রুদ্রমূর্তি দেখল। আয়শা আর সাভাস আবারও নিজেদের মতো ফ্যাচ ফ্যাচ করতে লাগলো। এমন সময় কারো গম গম কণ্ঠস্বরে ওরা থেমে গেল। বারিশ গম্ভীর মুখে পেছনে 2 হাত গুজে সামনে
সাবাসের হাতের দিকে তাকিয়ে আছে, যে হাত আয়শার বাঁ হাতটা শক্ত করে ধরে আছে। এখানে হচ্ছেটা কি? অনেকদিন থেকে তোমাদের চরম পর্যায়গুলো দেখে চলেছি, আজ তো লিমিট ক্রস করে ফেল। আয়শা আর সাবাস অবাক হয়ে বলল। কি করেছি? তুষারও এই প্রথমবার বারিশের এমন আচরণের কারণ বুঝতে সক্ষম হলো না। বারিশ কর্কশ কণ্ঠে বলে উঠল, কিছুই বুঝতে পারছো না তাই না? একজন স্যারের সামনে নিজেদের বেহায়াপনা তুলে ধরার পরও বলছো কি করেছে? আমাকে দেখার পরও যে তুমি আয়শার হাত ধরে আছো, এটা কি বেয়াদবি লাগছে না তোমার কিছু? সাবাস, ছেলে মেয়েদের কিছু গণ্ডির মধ্যে থাকতে হয়, সেটা মনে হয় ভুলে গেছো। আয়শা নিজের হাত ঝটকা মেরে সাবাসের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, ও ছেলে। সাবাসও একই টোনে বলল। ও মেয়ে। আয়শা বারিশের দিকে তাকিয়ে বলল, এটাকে কোন দিক দিয়ে আপনার ছেলে মনে হয় স্যার? ও একটা গাধা। বারিশের কপালে ভাঁজ পড়ল, কাটকাট গলায় বলে উঠল, মস্করা করছো? ছেলেদের সাথে এমন অবাধ মেলামেশা করার পর এখন উল্টাপাল্টা কথা বলে টপিক ঘোরানোর চেষ্টা করছো? আয়শা অবাক হয়ে বলল, ভাইয়ের সাথে কথা বলা মেলামেশা করা যাবে না, এটা কোথায় লেখা আছে? বারিশ হতভম্ব গলায় বলল, তোমার ভাই ও না তুষার? আয়শা সাবাসের দিকে আঙ্গুল তাক করে বলল, কে আবার এই ছাগলটা? বারিশ তৎক্ষণাৎ তুষারকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাই ও না তুষার? হ্যাঁ, ও আমার চাচাতো ভাই, আর এই ছাগলটা আমার নিজের মায়ের পেটের যমজ ভাই। বারিশ বিস্ফোরিত চোখে একবার আয়শার দিকে তাকাচ্ছে তো একবার সাবাসের দিকে তাকাচ্ছে। যদিও বাইরে থেকে ও যে প্রচণ্ড অবাক হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। আয়শা ওকে চুপ থাকতে দেখে বলতে লাগলো, আসলে আমাদের দেখে মনে হয় না, কিন্তু আমরা যমজ। বিশ্বাস না হলে সাবাসের গাল থেকে দাড়িগুলো টেনে ছিঁড়ুন, তাহলে বুঝবেন। অথবা আয়েশার গালে কিছু দাড়ি লাগিয়ে দেখুন, আমাদের মুখের মিল পাবেন। সাবাসের ভাবলেশহীন কথায় আয়শা খেপে গিয়ে ওর হাতে চিমটি কাটল। সাবাস কটমট দৃষ্টিতে আয়শার দিকে তাকিয়ে বলল, আয়শু। সাবাসু। আশা। নিরাশা। হতাশা। বাতাসা। দু ভাই বোনের গলা শুকিয়ে গেল। গলায় জোর আনার জন্য ওরা কাশতে লাগলো। বারিশ আহাম্মক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। ওরা দু ভাই বোন পুনরায় ঝগড়া শুরু করতে ধরলে তুষার কানে ফোন নিয়ে বলতে লাগলো, হ্যালো বড় মা, শুনতে পারছো? সাবাস আর আয়শা আতঙ্কিত চোখে তুষারের দিকে তাকিয়ে বলল, ফোন কাট বেটা, মাম্মাকে কিছু বলিস না, মাম্মা আমাদের জুতো দিয়ে মারবে। তুষার তবুও ফোন কানে নিয়ে আছে। এবার আয়শা আর সাবাস কণ্ঠটা নরম করে বলল, তুষার, তুই না আমাদের সোনা ভাই, তুই এমন আচরণ করলে কিন্তু আমরা তোকে আজীবন সিঙ্গেল রাখবো, বলে দিলাম। তুষার মুচকি হেসে ফোন কান থেকে নামালো। ও শিনুকে ফোনই দেয়নি, শুধুমাত্র ওদের দুজনকে ভয় দেখাতে চেয়েছিল। বিষয়টা বুঝতে পারতেই আয়শা আর সাবাস দাঁতে দাঁত চেপে বলল। তুষার অবস্থা বেগতিক দেখে দৌড় লাগালো। আয়শা আর সাবাসও ওকে ধরার জন্য পেছন পেছন ছুটতে লাগলো। পুরো ক্যাম্পাস জুড়ে তিন ভাই বোন ছোটাছুটি করতে লাগলো। ওদিকে বারিশ এখনও তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ও হাঁটতে লাগলো, কিন্তু এতটাই অন্যমনস্ক ছিল যে পিলারে গিয়ে সজোরে ধাক্কা খেলো। এতে করে লজ্জা পেয়ে বাড়ির শুরুতেই আশপাশে তাকালো, কেউ দেখলো কিনা সেটা দেখার জন্য। যখন বুঝলো কেউ দেখেনি তখনও আবারও হাঁটতে লাগলো, কিন্তু এবার উষ্টা খেয়ে পড়তে ধরলো, যদিও পুরোপুরি পড়া থেকে বেঁচে গেছে। বাড়ির গলা খাকারি দিয়ে নিজেকে সামনের দিকে আবারও হাঁটতে লাগলো। ড্রয়িং রুমে বসে বড়রা কিছু শলা পরামর্শ করছে। তাদের চারজনের চোখে মুখে চাপা উত্তেজনা আর খানিকটা শঙ্কা খেলা করছে। শিনু চিন্তিত স্বরে বলে উঠল, সাজিদ শুনুন, মেয়ে যদি আমাদের ভুল বোঝে তাহলে? বুঝবে না ভুল?
আমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি, ও অনেক বুদ্ধিমতী। আয়শা সদর দরজা দিয়ে ক্লান্ত শরীরে ভেতরে প্রবেশ করতেই 4 জোড়া উৎসুক চোখ সেদিকে তাকিয়ে থাকলো। আয়শার সবার চাহনি ওর দিকে নিবদ্ধ দেখে খানিকটা ভড়কে গেল। ভার্সিটি থেকে কোনো নালিশ টালিশ আসেনি তো আবার? আয়শার বুক ধুকপুক করে উঠল যখন সাজিদ বলল, বড় আম্মু যান, একটু এদিকে শুনে যাও তো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আয়শা ঢোক গিলে ওদের দিকে চলে গেল। এমন সময় সাবাস, তুষার আর শেহনাজও নিচে চলে আসলো। পরিস্থিতি জমজমাট দেখে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। তা দেখে তুষার শেহনাজকে উদ্দেশ্য করে বলল, তুই একটু আস্তে দৌড়া। শেহনাজ ওর কথা মতো ধীরে ধীরে নিচে নামলো। আয়শার দম আটকে যাওয়ার উপক্রম হলো যখন বড়রা একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করে একে অন্যকে কথাটা বলতে চলেছে। কেউ বলতে রাজি না হওয়ার শেষে সাজিদ গলা খাকারি দিয়ে বলল, তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছি, অনুমতি দিলে আমরা সামনে এগোতে চাই। সাবাসের এত জমজমাট পরিবেশ পছন্দ না, তাই ও অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। কিন্তু বাবার বলা কথাটা কর্ণগোচর হতেই ওর কদম থেমে গেল। পিছু ফিরে একবার বাবা মায়ের দিকে তাকালো, তো একবার বোনের দিকে তাকালো। আয়শা স্বাভাবিক মুখভঙ্গিতে চুপ করে দাঁড়িয়ে আছে। তা দেখে সাবাস ভ্রু কুঁচকে বলল, অনুমতি দিলে আগাতে চাও মানে কি? ছেলেটাকে আয়েশা এখনো দেখেনি পর্যন্ত, ওই ছেলের বিষয়ে কিছু জানেও না, ও কিভাবে অনুমতি দেবে? ও আমি বুঝলাম না বাবা। সাজিদ শান্ত স্বরে বলল, আমি সেই অনুমতিই চাচ্ছি সাবাস। ও কি ছেলেটাকে দেখতে চায়, এখন বিয়ে করতে চায়? এসবের ক্ষেত্রে অনুমতি চেয়েছি, ছেলেটাকে বিয়ে করতেই হবে এই অনুমতি কিন্তু চাইনি। সাবাস কিছু বলার আগে আয়শা বলে উঠল, আমার সমস্যা নেই বাবা, তুমি যখন দেখেছো তো ছেলে নিঃসন্দেহে ভালোই হবে, এতে কোনো সন্দেহ নেই। বড়দের মুখের চিন্তারা গায়েব হয়ে গেল। মেহমেদ উচ্ছ্বসিত হয়ে বলল, হোয়াট এভার, কতদিন পর বিয়ে খাবো, কি মজা। একটা বিয়ে খাওয়ার জন্য এতটাই ডেসপারেট হয়েছিলাম যে মনে হচ্ছিল নিজেই আরেকটা বিয়ে করে নিই। তানিয়া কটমট দৃষ্টিতে মেহমেদের দিকে পড়ল। এই ছিল আপনার মনে? এর হিসাব কিন্তু আমি পরকালে গিয়ে নিব। হোয়াট এভার, এই ভয়েই তো করিনি মিস টানা। ওদের কথা শুনে আয়শা আর সাবাস ব্যতীত সবাই হেসে উঠল। আয়শা ক্ষীণকণ্ঠে বলল, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই। অনুমতি পাওয়া মাত্রই আয়শা দ্রুত সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। সাবাস সূক্ষ্ম দৃষ্টিতে বোনের গমন পথের দিকে তাকিয়ে থাকলো। আয়শা আজ অনেক সময় নিয়ে গোসল করলো। গোসল শেষে ভেজা চুলগুলো পিঠের উপর এলোমেলো করে ছড়িয়ে রেখে রুমের এসি অন করলো। ওর দৃষ্টি জানালা দিয়ে দৃশ্যমান ভাসমান রূপালী চাঁদটার দিকে। ওর মনে কি চলছে তা বাইরে থেকে দেখে বোঝার সাধ্য নেই কারো। দরজায় টোকা পড়তে আয়েশা সেদিকে তাকালো। সাবাস আলতো করে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো। সোজা এসে বোনের পাশে হাত পা ছড়িয়ে বসলো। ক্ষণকাল দুজনেই নিশ্চুপ। অতঃপর সাবাস বলে উঠল, দেখ আইসু, মত না থাকলে বল আমায়, আমি এক চুটকিতে ওই ছেলের সাথে দেখা করা বানচাল করে দিব। আয়শা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, মত থাকবে না কেন রে? আমি কি বিয়ে করব না? করবি তো, কিন্তু তোর জন্য এখনো পেট মোটা কালাচাঁদ খুঁজে পাইনি রে, তাই সময় যাচ্ছে একটু। আয়শা চোখ পাকিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, জীবনেও তোর পছন্দের ছেলেকে বিয়ে করব না আমি। হ্যাঁ। সাবাস সামান্য হাসলো। আবারও দুজনের মধ্যে নীরবতা নেমে আসলো। সাবাস বারবার আর চোখে বোনের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, এই প্রথমবার আমি তোকে বুঝতে সক্ষম হচ্ছি না আয়েশা। তোর তো কোনো পছন্দ থাকার কথা না, তাহলে আমার কেন মনে হচ্ছে তুই মনে মনে কাউকে খুব করে চাস। আয়শা ভাইয়ের দিকে তাকালো। ক্ষণকাল চুপ থেকে বলল, বেয়াদব ছেলে, ভাগ এখান থেকে। আমার পছন্দ থাকতে পারে কিভাবে? বাবার উপর আমি এই দায়িত্বটা ছেড়ে দিয়েছিলাম।
সাবাস বসা থেকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আমারও ঠেকা পড়েনি বিয়ে আটকে তোকে আজীবন এই বাড়িতে বশ করে রাখার। আমার লাল টুকটুকে মিষ্টি বউটাকে আনার আগেই তোকে বিদায় করতে হবে, নয়তো তুই যে ডাইনি আমার ছোট্ট বউটাকে জ্বালিয়ে মারবি। আয়শা রেগে গিয়ে ওর মুখে বালিশ ছুঁড়ে মারল। সাবাস যদিও সেটা ক্যাচ করে নিয়েছে, আয়শা দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তুই এখান থেকে ভাগ, নয়তো তোর জিভা টেনে জিরাফের গলার মতো লম্বা করে দেব। আজ বীরকে পড়াতে আসার পর থেকেই আয়শা সবার মধ্যে অদ্ভুত আচরণ খেয়াল করলো। সবাই কেন জানি ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে বারবার তাকাচ্ছে। আয়শা জিজ্ঞাসা করেছিল, কিন্তু কেউ উত্তর দেয়নি। আবারও বীরকে অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকাতে দেখে আয়শা ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার বাচ্চা, আমার দিকে ভেবে তাকিয়ে আছো কেন? বীর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমাকে কেন বলবো? উত্তর দিলে কি আমাকে নোবেল দেবে তুমি? তাছাড়াও আমার চোখ আর চাউনির কৈফিয়ত তোমাকে কেন দেব? আয়শা আহাম্মক হয়ে গেল এমন টেরা টেরা উত্তরে। এবার বর্ষা পাশ দিয়ে যাওয়ার সময় আয়শার দিকে এক দৃষ্টিতে তাকালো। তা দেখে আয়শা নিজের মুখে হাত দিয়ে বলল, আমার মুখে কি কিছু লেগে আছে? ভার্সিটি থেকে আসার পথে কোনো কাক এসে তোর মূল্যবান সম্পদগুলো আমাকে পাবলিক টয়লেট ভেবে রেখে যায়নি তো? না না, ওদের জন্য একটা পক্ষী টয়লেট না বানালেই নয়। এত কিছুর মধ্যে বারিশের আচরণ ছিল একদম স্বাভাবিক। অন্য দিনের মতো এসে এক কাপ কফি বানালো, সোফায় বসে কফি খেতে খেতে দু একটা ম্যাগাজিন পড়লো, তারপর এসে বীরের পড়া দেখলো। ব্যাস এটুকুই। আয়শা ওর অস্তিত্বকে খুব একটা পাত্তা না দিয়ে বীরকে দ্রুত পড়ানো শেষে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। আমিও যাব ওর সাথে। সাবাসের কথা শুনে শিনু ভ্রু কুঁচকে বলল, তুমি যাবে মানে? আয়শা যাবে ছেলেটার সাথে দেখা করতে, সেখানে তুমি কি কি করবে শুনি? কেন যাব না মাম্মা? যদি ওই ছেলে ব্যাগে করে বোম নিয়ে এসে আয়শাকে বোম দিয়ে উড়িয়ে দেয়, তখন তুমি এমন পাগল আর ঝগড়ি মেয়ে আর কোথায় খুঁজে পাবে? আমি আয়শাকে ওই ছেলের সাথে একা একা দেখা করতে দিব না। শিনু তর্ক করতে যাবে তার আগে সাজিদ বলে উঠল, সিনু হয়েছে, থামো। ও যখন যেতে চাইছে তো যেতে দাও। তুষার আর শেহনাজও আশকারা পেয়ে বলে উঠল, তাহলে আমরাও যাব। ঠিক আছে, যাও। মেহমেদ হঠাৎ বলে উঠল, তাহলে নীর আর তুবা কেন বাদ থাকবে? হোয়াট এভার, ওদেরকেও ফোন করে ডেকে নাও। তারপর সবাই ওই ছেলের অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়ে আসবে। ঠিক আছে বাচ্চারা? হোয়াট এভার, আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করা কি এত সোজা নাকি? ছেলেকে কাঁদো কাঁদো করেই তবেই ফিরবে। তানিয়া অগ্নিদৃষ্টিতে মেহমেদের দিকে তাকিয়ে থেকে সকলের উদ্দেশ্য করে দাঁতের দাঁত চেপে বলল, খবরদার এই ব্রয়লার মুরগির কথা শুনবে না। যাচ্ছ ঠিক আছে, কিন্তু ছেলেটাকে বিপরীতে ফেলবে না বলে দিলাম, নয়তো সবার হিসাব আমি পরকালে গিয়ে কড়াই গন্ডায় নিব। সব আন্ডা বাচ্চাগুলো একটা 5 স্টার রেস্টুরেন্টে বসে আছে। একটা টেবিলে আয়শা, সাভাস বসে আছে, আর ওদের সম্মুখে টেবিলে তুষার, শেহনাজ, তুবা, নীর বসে আছে। সবাই চাতক পাখির ন্যায় দরজার দিকে তাকিয়ে আছে। কে সেই ছেলে, তাকে দেখার জন্য যেন আর তর সইছে না। হঠাৎ একটা গাড়ি এসে থামতেই সকলের চোখ জ্বলজ্বল করে উঠল। উৎসুক নজরে দরজার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু দরজা দিয়ে একটা পেট মোটা টাকলা মানুষকে প্রবেশ করতে দেখে ওরা 1 সেকেন্ড চুপ থেকে জোরে হেসে উঠল। সাবাস হাসতে হাসতে বলল, এটা তোর জন্য একদম পারফেক্ট হতো। আয়শা ভ্রুকুচকে ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে থাকলো। অস্থিরতায় ও ক্রমাগত আঙুল ফোটাতে লাগলো। আয়শা দরজার দিকে পিঠ করে বসে আছে, তাই কে কে আসছে সেটা ওর নজরে আসছে না। কিছুক্ষণ পর দরজা ঠেলে যে ভেতরে প্রবেশ করলো তাকে দেখে সাবাসের সবেমাত্র মুখে দেওয়া জুস সব বের হয়ে আয়শার মুখে গিয়ে পড়ল।
ওদিকে তুবা আর তুষার চোখ বড় বড় করে আগন্তুক ব্যক্তির দিকে তাকিয়ে থাকলো। ওদের গলায় খাবার আটকে গেছে। নীর আর শেহনাজ ওদের হঠাৎ এমন আচরণে অবাক হয়ে গেল। ছেলেটাকে দেখে এমন করার কারণ ওরা বুঝতে পারছে না। আয়েশা রেগে গিজগিজ করতে করতে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এই তুই চোখে দেখিস না? জুস দিয়ে আমার মুখ আর বোরখা সব শেষ করে দিলি বেয়াদব ছেলে। কোন বালকে দেখেছিস যে জুস বেরিয়ে গেলে তার মুখ থেকে? বারিশ অত্যন্ত শান্ত স্বরে বলল। আই থিঙ্ক সেটা আমি। আয়েশার রাগ হারিয়ে গেল। হতভম্ব হয়ে পিছু ঘুরে তাকালো। বারিশ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে আছে। হতভম্ব ভাব এখনো কাটেনি কারো। এটা বারিশ স্যার শুনতে পেরে শেহনাজ আর নীরও হতভম্ব হয়ে আছে। এই স্যারের কথা ওরা অনেকবার শুনেছে আয়েশার মুখে, তবে বেশিরভাগই খারাপ দিক। বারিশ আর আয়েশা মুখোমুখি বসে আছে। আয়েশা টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিয়েছে। সাবাস ভ্রু কুঁচকে এক দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়ে আছে। ওর চোখে মুখে রাগের ছটা। ওদের দিকে দৃষ্টি অব্যাহত রেখেই সাবাস একটা বার্গার নিয়ে সমস্ত রাগটা বার্গারের উপর ঝেড়ে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতেই ওর রাগ কিছুটা ঠান্ডা হলো। ভাইয়া, এটা আমার বার্গার ছিল। নীর অস্ফুট স্বরে কথাটা বলল। সাবাস এক পলক ওর দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই, এখন এটা আমার, তোর মানেই তো আমার। শেহনাজ নিজের বার্গারটা নীরকে দিতে যাবে তার আগেই তুষার নিজের বার্গারটা নীরকে দিয়ে মুচকি হেসে বলল, নে তুই আমারটা খা। শেহনাজ নিজের বার্গারটা সরিয়ে মাথা নিচু করে রাখল। সবার দৃষ্টি আবারও সামনের টেবিলে। তুষার হতাশ স্বরে বলতে লাগলো, বাবা বলেছিল ছেলেকে কাঁদো কাঁদো করে তবেই বাড়িতে ফিরতে, কিন্তু এখানে ছেলে আমাদের কাঁদো কাঁদো করে ফেলেছে রীতিমতো। অন্যদিকে মাম্মা বলেছে ছেলেকে বিভক্ত না করতে, এদিকে আমি বিভক্ত হয়ে বসে আছি। শেষে কিনা স্যারের সাথে বোনের বিয়ে দেওয়া লাগবে। আয়শা আপু, পড়াশোনার ভাগ্য এবার সহজবাতি জ্বলবে মনে হচ্ছে। এবার একটু পরীক্ষা মান সম্মান নিয়ে পাশ করা শিখবে। হ্যাঁ, হাসান ভিলার পরিবেশটা গম গম হয়ে আছে। পরিস্থিতি বেশ গরম। সকলেই থমথম মুখে যে যার অবস্থানে বসে আছে। ক্ষণকাল বাদে সাজিদ গম্ভীর গলায় বলে উঠল, সেটা তো আমার জিজ্ঞেস করা উচিত বাবা, এসবের মানে কি? ওই ছেলের সাথে তুমি আয়েশার বিয়ে দেওয়ার কথা ভাবলে কিভাবে? কি সমস্যা নেই সেটা বলো। সকলের সাথে সবসময় কর্কশ ভাষায় কথা বলে ওই ছেলে, অল্প একটুতেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। গ্যারেন্টি কি বিয়ের পর আমার বোনকে অত্যাচার করবে না ওই ছেলে? মেহমেদ হঠাৎ হেসে উঠল সাজিদের কথায়। তানিয়া চোখ পাকিয়ে তাকাতেই অবশ্য হাসি বন্ধ করে দিয়েছিল। সাভাস চুপ হলেও দমে গেল না। পুনরায় বলে উঠল, সে আমি জানি না বাবা, আমি ওই কাঠকোট্টা ছেলের সাথে আমার বোনের বিয়ে দিব না। আয়শা যে স্বভাবের তাতে দেখা যাবে রেগে গিয়ে ওকে বস্তায় ভরে নদীতে গিয়ে ফেলে দিয়ে এসেছে। সাজিদের মুখ অত্যন্ত গম্ভীর। ছেলের এসব কথায় ওর রাগ তত্তর করে বেড়ে চলেছে। যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলে উঠল, সাভাস কয়েক সেকেন্ড চুপ করে থেকে গটগট পায়ে নিজের রুমে চলে গেল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সবাই সোফায় বসে নিজেদের মধ্যে কিছু আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। আয়েশা গালে হাত দিয়ে আহাম্মক হয়ে মাথার উপরে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে আছে। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে 3 জোড়া চোখ। নীর আর শেহনাজ এক পাশে বসে আছে আর তুবা অন্য পাশে বসে আছে। প্রায় 1 ঘন্টা থেকে আয়েশা একইভাবে গালে হাত দিয়ে উপরে তাকিয়ে আছে। তুবা আলতো করে আয়েশার কাঁধে হাত রেখে বলল, বেঁচে আছিস? সিগন্যাল পাচ্ছিস? আয়েশা অবশেষে ঠোঁট উল্টে অসহায়ের মতো বলতে লাগলো, আমি মানি না। ওই অ্যানাকন্ডা সাপের সাথে বিয়ে করলে আমি ফিনিশ হয়ে যাব। কি হোক আর না হোক আমাকে সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে। তুবা বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল,
যাক, বেঁচে আছিস। আমি তো ভাবছিলাম মরে টরে গেছিস। আয়েশা কপট রাগ দেখিয়ে বলল। একদম ফাজলামি করবি না। নীর মুচকি হেসে বলে উঠল। আপু অতটাও খারাপ না, কিন্তু দেখতে তো বেশ সুদর্শন। তোমার সাথে দারুণ মানাবে, রাজি হয়ে যাও। এত পছন্দ হলে তুই বিয়ে করে নে, আমার লাগবে না এমন স্যার। আমি তো এমন ছেলেকে বিয়ে করতে চাই যে আমাকে জীবনেও পড়াশোনা করতে বলবে না, বরং আমি পড়াশোনা করতে বললে সে আটকে উঠবে, উঠে বলবে, প্রিয়তমা এ কি সর্বনাশ করছো, এসব বাজে কাজ করো না। আয়েশার নাটকীয়ভাবে বলার ভঙ্গি দেখে সকলে হাসতে লাগলো। এমন সময় সাবাস দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ওর মুখভঙ্গি এখন স্বাভাবিক লাগছে। বিছানার দিকে না গিয়ে ও দেয়ালে পিঠ ঠেকিয়ে বুকে 2 হাত গুজে বলল। অনেক ভেবে দেখলাম বারিশ স্যার আসলে খারাপ না তোর জন্য, বরং তোর মতো পড়াচোরের ভাগ্যে এমন একটা বারিশ স্যারই দরকার। তাছাড়া আর একটা কারণ আছে অবশ্য। আয়েশা ভ্রু কুঁচকে বলল। আর কি কারণ থাকতে পারে? বলেছিলাম না তোকে আমার মতো একটা কানা চাঁদিনী দিব? তাহলে বলছি শোন, বারিশ স্যার আমার মতোই চকোলেট কালারের। আয়েশা চোখ মুখ কুঁচকে বসে থাকলো। নীর সাবাসকে উদ্দেশ্য করে বলল। যাই বলুন ভাইয়া, হবু দুলাভাই কিন্তু সুদর্শন অনেক, আমার তো বেশ পছন্দ হয়েছে। সাবাস বিড়বিড় করে বলল। আমাকে হয় না নাকি? নীর শুনতে না পেরে বলল। কি ভাইয়া? সাবাস সামান্য হেসে বলল। কিছু না। ভালো কথা। আপনি একা আসলেন কেন? তুষার ভাইয়া কোথায়? তুষার সে আছে হয়তো 4 তলার নিজের বাসর ঘরে, আই মিন লাইব্রেরিতে। ওর কথা শুনে সবাই হেসে উঠল। চিন্তাতে ফেটে পড়া আয়েশাও হাসি আটকাতে পারল না, কিন্তু শেহনাজের মুখটা শুকনো। এক পলক নীরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। অতঃপর অস্ফুট স্বরে বলে উঠল। আমি একটু আসি, ক্ষুধা লেগেছে আমার। বলে শেহনাজ তাড়াহুড়ো করে যেতে ধরলে তাল হারিয়ে পড়ে যেতে নিলে সাবাস ওকে ধরে ফেলল। কি বনু, মনোযোগ কোথায়? আয় আমি তোকে নিয়ে যাই, নয়তো দেখা যাবে মেজের সাথে আবারও গড়াগড়ি খেতে শুরু করেছিস। শেহনাজ মলিন হেসে সম্মতি জানালো। সাবাস ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে নীর আর তুবা মিলে আয়েশার মাথা আউলে দিতে লাগলো বারিশের কথা বলে বলে। বারিশ তার পরিবারকে নিয়ে আজ হাসান ভিলা এসেছে বিয়ের দিন তারিখ ঠিক করতে। বর্ষা, বীর, বারিশের মা আর বারিশের এক ফুফু এসেছে সাথে। আজ নীরের বাবা মা অর্থাৎ রাইমা আর নাভিনও হাসান ভিলায় উপস্থিত আছে, সাথে রাইসা আর তানজিদও। ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তুবা আর আয়েশার বিয়ে একই দিনে হবে। একসাথে ডাবল আনন্দ যাকে বলে। কিছুক্ষণ পর আয়েশাকে একটা কাঁচা হলুদ রঙের শাড়ি আর হেজাব পরিয়ে নিচে নিয়ে আসলো তুবা, নীর আর শেহনাজ। বারিশ সেদিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। ওকে আসতে দেখে বর্ষা এগিয়ে এসে আয়েশাকে নিয়ে গিয়ে বারিশের সম্মুখে বসালো। আয়েশা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে মাথা নিচু করে বসে থাকলো। একবারের জন্যেও বারিশের দিকে তাকালো না। তাই তো বুঝলো না কেউ একজন ওকে ঠিক কতটা মায়া ভরে দেখছিল। কিছুক্ষণ পর বীর এসে আয়েশার কোলে বসে পড়ল। আয়েশা ওকে দেখে হাসার চেষ্টা করলো। বীর দাঁত বের করে হেসে বলল। তুমি আমার মামুকে বিয়ে করলে পিড়িতে তোমার কাছে পড়তে পারবো, তাই আমি তোমাকে মামিমণি হিসেবে মেনে নিতে রাজি হয়েছি, নয়তো হতাম না। আয়েশা আহাম্মক হয়ে গেল বীরের লজিক শুনে। আচমকা চোখ তুলে বারিশের দিকে তাকাতেই ওদের চোখাচোখি হয়ে গেল। আয়েশা তৎক্ষণাৎ থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। ওর ভীষণ ছটফট লাগছে। ওর অবস্থা দেখে বারিশ বাঁকা হেসে বলল, মাই অ্যাডোরিং স্নো হোয়াইট। রাইমা তানিয়ার সাথে খাবারের দিকটা সামাল দিয়ে ড্রয়িং রুমে আসতেই রেগে ফায়ার হয়ে গেল। নাভিন হেসে হেসে বারিশের ফুফুর সাথে কথা বলছে। রাইমা দ্রুত পদে সেদিকে এগিয়ে গিয়ে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, এক্সকিউজ মি। ও নাভিনকে টানতে টানতে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো। নাভিন ভ্রু কুঁচকে বলল,
রাইমা দাঁত কড়মড় করে বলল, কি হয়েছে? বয়স হয়ে গেল আপনার, ভীমরতি কমলো না তাই না? নাভিনের চোখে মুখে দ্বিধা, ও বুঝতে পারছে না কিছু। রাইমা নাভিনের কলার ধরে বলল, ভুলে যাবেন না আমি ক্যারাটে ভুলে যাইনি। ওই মহিলার সাথে কি কথা বলছিলেন শুনি, তাও আবার তো হেসে হেসে। নাভিন হেসে উঠল, পরপর ভ্রু নাচিয়ে বলল, আমার বউ এখনো আমাকে নিয়ে জেলাস হয়। ইন্টারেস্টিং, আই লাইক ইট। রাইমা মুখ ভেঙচি কেটে বলল, ইংল্যান্ডের ভুল করে ফেলে যাওয়া বংশধর। বীর ভুলবশত বারিশের গায়ে জুস ফেলে দিয়েছিল, তাই বারিশ ড্রয়িং রুমের বেসিনের দিকে চলে গেল। নিজের পরনের সাদা পাঞ্জাবিটা পরিষ্কার করে পিছু ঘুরতেই ওর চোখ বন্ধ হয়ে গেল, কারণ কেউ একজন ওর মুখে পানি ছুঁড়ে মেরেছে। বারিশ চোখ মেলে দেখল সাভাস পানির পট হাতে ওর সামনে দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি একদম স্বাভাবিক রেখে সাভাস বলে উঠল, দেখিনি, আসুন মুছে দেই। বলে সাভাস নিজের রুমাল বের করে ওর মুখ মুছে দিতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর সাভাস মিথ্যে মিথ্যে আঁতকে ওঠার ভান করে বলল, উপস, আমার তো মনেই ছিল না, আমার রুমালে কালি লেগে গিয়েছিল। আবারও আফওয়ান। বারিশ জানে সাভাস এসব ইচ্ছে করেই করেছে। ও শান্ত দৃষ্টিতে সাভাসের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে সাভাস বলল, লেকচার দেওয়ার কথা ভুলেও ভাববেন না, আমি লেকচার শোনার মুডে নেই। স্যার হবেন আপনি ভার্সিটিতে, এখানে না। এখানে আমি আপনার হবু শালা, তাই বুঝে শুনে কথা বলুন, কারণ বেশি তেরি বেরি করলে বোন দিব না আমি। বারিশ বাঁকা হেসে বলল, সেম ডায়লগটা আমি তোমাকে কাল ভার্সিটিতে শোনাবো। বেশ, তাহলে আমার বোনের কথা ভুলে যান, দিব না আপনাকে। দিতে হবে না, আমি সে নিয়ে যাব। এখানে একটা সাভাস আচমকা একটা টিকটিকি আর তেলাপোকা বারিশের হাতে দিয়ে বলল, এই যে আমার বোন, নিয়ে যান। টিকটিকিটা আমার বোন, তেলাপোকাটা বোনাস। পরদিন ভার্সিটিতে সাভাস মানসিকভাবে প্রস্তুতি নিয়েই এসেছে। ও নিশ্চিত বারিশ কিছু না কিছু তো করবেই করবে, কিন্তু ওর বিশ্বাসে পানি তো ঢেলে দিয়ে বারিশ কিছুই করল না। বরং ক্লাসে সেদিন সাভাসের করা প্রেজেন্টেশনের খুব করে প্রশংসা করলো, যেটা সচরাচর বারিশের থেকে আশা করা যায় না। প্রশংসা শুনে সাভাসের ভ্রু কুঁচকে গেল, বিড়বিড় করে বলে উঠল, আমাকে কি চাটু মেরে পটানোর চেষ্টা করছে নাকি? অসম্ভব কিছু না। আয়েশাকে বিয়ে করার জন্য দেখছি এখন আমাকে পটাতেও দ্বিধাবোধ করছে না। আয়েশা কালকে যেমন মাথা নিচু করে বারিশের সামনে বসেছিল, আজ ক্লাসেও তেমন মাথা নিচু করেছিল। বারিশের দিকে তাকাতে একদম ইচ্ছে করছে না ওর। কিছুক্ষণ পর বারিশ ধীর পায়ে ওর সিটের পাশে এসে দাঁড়িয়ে গলা খাকারি দিল। আয়েশা চকিত দৃষ্টিতে মাথা তুলে তাকালো, মনে মনে বলে উঠল, আজ কেউ অপমান করবে নিশ্চিত। কিন্তু ওকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে বারিশ ওকে একটা পেন ড্রাইভ দিয়ে বলল, এখানে একটা লেকচার আছে, কাল এসে সেই লেকচারটা তুমি সামনে গিয়ে আমাদের সবাইকে বোঝাবে। আয়েশার চোখ কপালে উঠে গেল, হতাশ কণ্ঠে বলল, এর 1 ঘন্টা বসে এটাকে অপমান করতেন। বারিশ যেন ওর কথায় হাসলো, এমনটা অনুভব হলো আয়েশার। কিন্তু ভালোভাবে ওর মুখের দিকে তাকিয়ে দেখলো ওর মুখ স্বাভাবিক। বারিশ ক্ষণকাল পর বলে উঠল, আই থিঙ্ক আমার কথা বুঝছো। ভালোভাবে লেকচারটা দেখবে, বুঝবে আর বোঝাবে। বারিশ চলে গেল। আয়েশা কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলল, বিয়ে হওয়ার আগেই স্টাডি টর্চার শুরু করে দিয়েছে শালা। বারিশ ক্লাস থেকে বেরিয়ে যেতেই সাভাস ওর পিছু পিছু গেল। বারিশের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, আমাকে মাখন দিয়ে লাভ নেই বোন, আমি দিব না। বিয়ের দিন বোনকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে চিরুনি তল্লাশি করে ওকে খুঁজে পাবেন না। বারিশ মুচকি হেসে বলল, তাই দেখা যাক শালাবাবু কি করতে পারো তুমি। আমাকে আন্ডার এস্টিমেট করার ভুল করো না জানো। তোমার বোন মানে আমারই। তোমার বোন আমার কাছে এতই মূল্যবান যে কাল না দিলাম বোনকে, আজ আবার আরেকটা চাই। বারিশ হঠাৎ থেমে গেল। ওকে থামতে দেখে সাভাসও থেমে গেল।
বাড়ির সাবাসের কাঁধে হাত রেখে অত্যন্ত ঠান্ডা স্বরে বলল, তোমার বোন আমার কাছে এতই মূল্যবান যে তাকে আমার একটা হাতের মুঠোয় নেওয়া সম্ভব নয়। সে পুরো বিজয় আহমেদ বারিশের চিত্তপট্টের সাম্রাজ্ঞী হবে। তার স্থান অনেক উঁচুতে। সে আমার হৃদয়ের গভীরে মুক্তের মতো রক্ষিত থাকবে, হাতের মুঠোয়। কথাটা শেষ করে বারিশ একটা মিষ্টি হাসি উপহার দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সেদিকে কিছু পলক এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সাভাস হঠাৎ মুচকি হাসল। আজ সেই মহেন্দ্রক্ষণ। হাসান পরিবার আর ইসলাম পরিবারের দুই মূল্যবান সোনার খনি অন্যের বাড়িতে গিয়ে শোভা প্রদর্শন করবে। মেয়েদেরকে বিদায় দিতে হবে ভেবে সকাল থেকেই ব্যথিত হৃদয়ে বাবা মারা অস্থির হয়ে উঠেছে। যেহেতু দুটো বিয়ে একসাথে, তাই বড়সড় একটা কমিউনিটি সেন্টারে বিয়েটা আয়োজন করা হয়েছে। পাশাপাশি দুজোড়া আসন খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সাভাস আর তুষার গায়ে শার্ট চাপিয়ে সকাল থেকে সব কিছু তদারকি করে চলেছে। বোনদের বিয়ে বলে কথা, দায়িত্ব তো পালন করতেই হবে। সব দায়িত্ব পালন শেষে ওরা তৈরি হতে চলে গেল। আয়শা আর তুবা কোণের সাজে একটা নির্দিষ্ট রুমে বসে আছে। দুজনের থেকে চোখ সরানো যেন দায় হয়ে পড়েছে। দুজনেই মেরুন রঙের বেনারসি পরেছে, সাথে ম্যাচিং করা হিজাব। মুখে হালকা প্রসাধনী আর মেহেদি রাঙা দুখানা হাত। তাতেই অপূর্ব মায়াবী হয়ে উঠেছে দুই যুবতী। নীর আর শেহনাজ ওদের সাথে বসে আছে। আর কিছুক্ষণ পরপর উৎফুল্ল হয়ে নতুন কনেদের প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়েছে। শেহনাজ বলে উঠল, তোদের কি সুন্দর লাগছে। দুলাভাইদের ভাগ্য দেখে হিংসে হচ্ছে আমার। আমি ছেলে হলে তোমাদের দুজনকে বিয়ে করতাম। নীর সামান্য হেসে বলল, ছেলে হলেও পেতি না, কারণ তুই আপুদের থেকে 4 বছরের মতো ছোট। তাতে কি, ভালোবাসা বয়স মানে না। বউয়ের ইনকামে আমি চলতাম, কত সুন্দর হতো না ব্যাপারটা। ওর কথা শুনে তিনজনই হাসতে লাগলো। এমন সময় সাভাস আর তুষার পাঞ্জাবি পরে ওদের কাছে চলে আসলো। সাভাস এসেই শেহনাজের পাশে বসে পড়ল। শেহনাজের অপর পাশে নীর বসা। তুষার আয়শা আর তুবার দিকে তাকিয়ে বলল, তোদের কিন্তু দারুণ লাগছে, মানতে হবে বারিশ স্যার আর ডাক্তার স্বাধীনের চয়েস আছে। সাভাস টিটকারি মেরে বলল, ছ্যা, কোন দিক দিয়ে সুন্দর লাগছে ওদের, কি বিশ্রী সাজ সেজেছে। এদের দেখলে তো বর বিয়ের আসর ছেড়ে বাপ বাপ করে পালাবে। আয়শা আর তুবা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, শাট আপ। সেটাকে খুব একটা পাত্তা না দিয়ে সাভাস বলে উঠল, সুন্দর তো লাগছে নিক্কি আর আমার বনুকে, একদম ন্যাচারাল বিউটি যাকে বলে। তুষার নীর আর শেহনাজের দিকে তাকিয়ে বলল, আসলেই সত্যি বলতে নীরকে আজ চেনাই যাচ্ছে না, একদম অন্যরকম সুন্দরী লাগছে। শেহনাজের মন এতক্ষণ ভালো থাকলেও তুষারের মুখে নীরের প্রশংসা শুনে ওর মনটা একদম বিষিয়ে উঠল। মন খারাপ করেও সাভাসের কাঁধে মাথা দিল। তা দেখে সাভাস ভ্রু কুঁচকে বলল, বনু কি হয়েছে? ওই দুইটা শাকচুন্নির জন্য কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। ওরা আমাদের এত সহজে রেহাই দেবে ভেবেছিস? একদম জোকের মতো লেগে থাকবে দেখিস। শেহনাজ সাভাসের হাতটা শক্ত করে ধরে ওর কাঁধে মাথাটা আরও স্থায়ীভাবে রেখে দিল। সাভাস কোনো বাধা দিল না। ওর অবস্থা দেখে তুষার বলল, ফ্যামিলি মন খারাপ করিস না, তোকে ওদের দুজনের সাথে পাঠিয়ে দেবো, বুঝলি? শেহনাজ তুষারের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল, কিন্তু কোনো উত্তর দিল না। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। নীরবতা ভেঙে আয়শা হতাশ স্বরে বলে উঠল, আমি ওই বুড়োকে বিয়ে করব কিভাবে? শালা আমার থেকে 10 বছরের বড়। স্বাধীন ভাই আর তুবার জুটিটা কত সুন্দর, ওদের বয়সের গ্যাপ জাস্ট 4 বছর। নির্বিজ্ঞের মতো বলে উঠল, একদম না, আমার কাছে 10 বছরের ব্যবধানটাই বেশি পারফেক্ট। 4 বছরের গ্যাপ আমার একদম পছন্দ না। সবাই একযোগে অবাক হয়ে পড়ল। কেন?
এতে করে নীর খানিকটা ভরকে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান কম থাকলে স্ত্রী রেগে স্বামীর গায়ে থুতু ছুড়লে স্বামীও উল্টে থুতু ছোড়ার সম্ভাবনা প্রবল, কিন্তু বয়স ব্যবধান বেশি থাকলে উল্টে থুতু খাওয়ার সম্ভাবনা নেই। সাভাস তৎক্ষণাৎ বলে উঠল, তবে তুলে আছাড় মারার সম্ভাবনা অত্যাধিক। এখন তুই ভাব, থুতু খাবি নাকি আচার খাবি? নীর ঠোঁট উল্টে সাভাসের দিকে তাকালো, আর অন্যদিকে সবাই হাসতে লাগলো। তুবা হাসতে হাসতে বলল, সিরিয়াসলি নীর, তোর থেকে এমন কথা শুনতে পাবো এটা জীবনেও আশা করিনি। রাইসা খালামণিকে যদি বলে দিই তাহলে তোর ওপর কারাটে যোগ করে দিবে। তুষার সামান্য হেসে বলল, এমন বেহুদা লজিক আমাদের বলেছিস, কোনো কাউকে যেন বলতে যাস না আবার। নীল লজ্জিত ভঙ্গিতে হেসে মাথা নিচু করে ফেলল। ওর লজ্জা পাওয়া মুখটার দিকে আর চোখে তাকিয়ে থেকে সাভাস মনে মনে বলল, কি এসব কি বলছিস? আমি কি কখনো তোকে থুতু ছুটতে পারি? তবে হ্যাঁ, সারাক্ষণ চুমু খেয়ে লালা নিশ্চয়ই ভরিয়ে দিতে পারি। বারিশ অফ হোয়াইট পাঞ্জাবি আর স্বাধীন ব্ল্যাক পাঞ্জাবি গায়ে নিজেদের বধূদের জন্য অধীর আগ্রহে বসে আছে। বারবার ওদের চোখ নিজেদের বউকে খোঁজার জন্য ছুটে চলেছে। কিছুক্ষণ পর তুবা আর আয়েশাকে নিয়ে আসা হলো। ওদের দিকে চোখ পড়তেই বারিশ আর স্বাধীনের মুখ হা হয়ে গেল। ওদেরকে এনে আসনে বসানোর পরও বারিশ আর স্বাধীনের হুঁশ ফিরল না। হঠাৎ সাভাস ওদের পাশে এসে গলা খাকারি দিয়ে বলল, একটা বোনও কিন্তু দিব না, বলে দিলাম। বারিশ আর স্বাধীন থতমত খেয়ে নিজেদের আসনে বসে পড়ল। তুবা সকলের অগোচরে স্বাধীনের পেটে চিমটি কেটে বলল, হাসি দিয়ে, এই যে সাইকো সাহেব, আপনার কি লজ্জা নেই? এইভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে এই চশমা পরে আপনার বোন হয়ে যাই। স্বাধীন ভ্রুকুচকে তুবার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। অন্যদিকে বারিশ বারবার আর চোখে নিজের হবু বধূর দিকে তাকালেও বধূ কিন্তু একবারের জন্য মাথা তুলল না। কিছুক্ষণের মধ্যেই কাজী এসে একসাথে দুই বিয়ে পড়ানো শুরু করলো। আলহামদুলিল্লাহ, দুই নতুন দম্পতির সূচনা হলো আজ থেকে। জানি না ওদের দাম্পত্য জীবনে কি কি ঘটনা হতে চলেছে, তবে আল্লাহর রহমতে ভালো কিছু হবে তা আশা করা যায়। সাজিদ আর তানজিদ কেমন মিবুড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বাবা মানে পুরুষ তো, তাই চেয়েও কাঁদতে পারছে না। নিজেদের কলিজা ছিঁড়ে অন্য কেউ নিয়ে গেলেও যে তাদের কাঁদতে নেই। যদি শিনু আর রাইসার মতো মেয়েদের জড়িয়ে ধরে মন খুলে কাঁদতে পারত, তাহলে হয়তো বুক থেকে কিছুটা ভার কমে যেত। কিন্তু মেয়ে যখন ছলছল চোখে সামনে এসে দাঁড়ালো, তখন আর নিজেকে সামলে রাখতে পারল না। মেয়েকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সাজিদ আর তানজিদ। ওদিকে কাঁদতে কাঁদতে শিনু আর রাইসার অবস্থা বেগতিক। তানিয়া আর রাইমা ওদের ধরে রেখে নিজেরাও কাঁদছে। এসব দেখে নীর আর শেহনাজ মুখে হাত চেপে কান্না আটকে যাচ্ছে। সবার ভঙ্গুর অবস্থা দেখে বারিশ আর স্বাধীন অসহায়ভাবে একে অপরের দিকে তাকালো। ওরা বুঝতে পারছে না ওদের এখন ঠিক কী করা উচিত। আয়েশা প্রায় আধা ঘন্টা সাজিদকে জড়িয়ে ধরে কাঁদল। অতঃপর দুর্বল পায়ে হেঁটে সাবাসের সামনে গিয়ে দাঁড়ালো। সাবাস স্বাভাবিক মুখভঙ্গিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বোনের ক্রন্দনরত লাল হয়ে যাওয়া চোখ দুটোর দিকে তাকিয়ে আছে। প্রথমবারের মতো আয়েশা সাবাসকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সাবাস এখনও নিজের স্থানে অটল। ক্ষণকাল বাদে বোনের পিঠে হাত রেখে সামান্য হেসে বলল, কাঁদিস না, বিশ্বাস কর বারিশ স্যার তোকে মারবে না, আমাকে কথা দিয়েছে সত্যি। এত কষ্টের মাঝেও আয়েশা সামান্য হেসে ফেলল। সাজিদ অসুস্থ হয়ে একটা চেয়ারে বসে পড়েছে। ওরা সামর্থ্য নেই মেয়েকে বিদায় জানিয়ে পাঠিয়ে দেওয়ার, তাই সাবাস বোনের হাত ধরে গাড়িতে তুলে দিয়ে আসলো। বারিশ গাড়িতে উঠতে যাবে এমন সময় সাবাস বলল, একটা কথা শুনে রাখুন, আমার বোনকে যদি আজকের পর আর একবারও কাঁদতে দেখি, তাহলে কোনো কিছু না ভেবে আমি গিয়ে ওকে নিয়ে আসবো। সাথে আপনার নাক বরাবর কয়েকটা ঘুষি মারতেও ভুলবো না।
বাড়ির সামান্য হেসে বলল, ঘুষি মেরে নিজের শক্তি নষ্ট করতে হবে না। আমি দুনিয়াতে থাকাকালীন আমার থেকে আমার বউকে কে আলাদা করে তো দেখাক। একজন বিদায় হয়ে গেল। সাভাসা এক দৃষ্টিতে চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে থাকলো। তুবা একমাত্র সন্তান হওয়ায় তানজিদ আর রাইসা পারছে না নিজের মেয়েকে বিদায় দিতে। নাভিন আর মেহমেদ অনেক কষ্টে তানজিদকে সামলালো। তুবা কাঁদতে কাঁদতে মূর্ছা গেছে। নাভিন ইশারা করতেই স্বাধীন এসে তুবাকে আগলে নিল। তারপর গাড়ির দিকে এগিয়ে গেল। সাভাস আর তুষার গিয়ে গাড়ির দরজা খুলে দিল। এবার ওরাও চলে গেল আর পেছনে রেখে গেল দুই ভঙ্গুর পরিবারকে। গাড়ি ছুটে চলেছে। তুবার কান্না করতে করতে গলা শুকিয়ে গেছে। ও ক্ষীণকণ্ঠে বলে উঠল, একটু গাড়ি থামাতে বলুন। স্বাধীন তৎক্ষণাৎ গাড়ি থামাতে বলল। তুবা স্বাধীনকে বলে একটা পানির বোতল নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। ওর সাথে সাথে স্বাধীনও নামলো। তুবা মুখে পানি দিতে লাগলো আর স্বাধীন খুবই যত্নের সাথে ওর ভারী বেনারসিটা আগলে রাখলো। এমন সময় একটা ট্রাক খুব জোরে হর্ন বাজিয়ে ওদের পাশ দিয়ে চলে গেল। তুবা পানির বোতল ফেলে দিয়ে মাথা চেপে ধরল। স্বাধীনের ভয়ে বুক কেঁপে উঠল। ও ব্যস্ত হয়ে বলতে লাগলো, আমি যা যা শিখিয়েছি সেসব অ্যাপ্লাই করার চেষ্টা করো তুবা। ডোন্ট লুজ ইয়ারসেলফ। তুবা আর্তনাদ করে বলতে লাগলো, আমি সহ্য করতে পারতেছি না। কয়েক মিনিট পর তুবা শান্ত হয়ে গেল। ওর দিকে তাকিয়ে থেকে স্বাধীন এক নাগারে বলতে লাগলো, না না না, চেঞ্জ হয় না তুবা। তুমি আমার বউ তুবা, তুমি কোনো বৃদ্ধ মানুষ না। তুবা সোজা হয়ে দাঁড়িয়ে স্বাধীনের দিকে তাকিয়ে স্মিত হাসল। তা দেখে স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু একটু পরে ওর চোয়াল ঝুলে গেল যখন তুবা বলে উঠল, আরে বাবা, তোমার সাথে না রাস্তায় একদিন দেখা হলো। তা কেমন আছো তুমি? চাকরি কেমন চলছে তোমার? স্বাধীনের চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি কোনো বাবাটা বানা, আমি তোমার 2 ঘন্টা পুরাতন একমাত্র স্বামী হাদা। মেয়েদের বিদায় দেওয়া শেষে সবাই হাসান ভিলায় এসেছে। কমিউনিটি সেন্টার থেকে ওদের বাসার দূরত্ব কম। সকলের মুখগুলো কেমন ফ্যাকাশে হয়ে আছে। কথা বলার মতো পর্যাপ্ত শক্তি যেন কারোর মধ্যে নেই। সাভাস বাড়িতে আসার পর কোনো দিকে না তাকিয়ে সোজা লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে চলে গেল। শিনু দুর্বল চোখে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। সাভাস অত্যন্ত স্বাভাবিকভাবে রুমে প্রবেশ করে দরজা আলতো করে লাগিয়ে রাখলো। ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, যেটার খবর কারোর জানা নেই। সাভাস সোজা বেলকনিতে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। আচানক ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকা সাভাস ফুপিয়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে হয়তো আজ আকাশের তারারা গাছের ডালে বসে নিজেদের ক্লান্তিময় শরীরটা জিরুতে দেওয়া পাখিরা বাতাস অবাক হয়ে গেল। কেউ হয়তো ব্যঙ্গ করে বলছে, যার সাথে ঝগড়া না করে তোর দিন শুরু হয় না তাকে ছাড়া কিভাবে থাকবি? সাবাসের কান্নারা যেন আজ বাঁধ ভেঙেছে, আর সেটা আটকানোর জন্য কোনো চেষ্টাই যেন আজ ওর মধ্যে নেই। মন খুলে কাঁদতেই লাগলো। হঠাৎ কাঁধে কারো হাত পেতেই সাভাস সেদিকে ক্রন্দনরত চোখে তাকালো। শিনু অসহায় মুখে ওর পাশে বসে পড়ল। সাভাস কান্না কিছুটা থামিয়ে বলল, মাম্মা, ওকে আমাদের উপর বোঝা হয়ে যাচ্ছিল? ওর খরচ চালানো কি তোমাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছিল? তাহলে আমাকে একটাবার বলতে পারতে, ওর খরচ আমি চালাতাম, আমি ইনকাম করে এনে ওকে খাওয়াতাম। তা না করে ওকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিলে কেন? শেষের কথাগুলো বলতে সাবাসের গলা কাঁপতে লাগলো। শিনু নিশ্চুপ কাঁদছে। এই নিস্তব্ধ রজনীতে দুই মা ছেলে কাঁদছে, নিশ্চুপভাবে হু হু করে কাঁদছে। সাবাস এবার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওকে কেন আমার থেকে আলাদা করে দিলে মাম্মা? আমি ওকে ছাড়া থাকবো কিভাবে? কিভাবে থাকবো আমি? আয়শা বারিশের রুমের ফুল সজ্জিত বিছানায় বসে আছে। বীর এতক্ষণ ওর সাথেই বসেছিল বিধায়ও কাঁদতে পারেনি। এখনো রুমে একলা বসে আছে, তাই মুখে হাত চেপে
চোখ বন্ধ করে পরিবারের কথা ভেবে কাঁদতে লাগলো। ছোট থেকে যে মানুষগুলোর সাথে একই ছাদের নিচে থেকেছে, আনন্দ করেছে, হাসি ঠাট্টা করেছে, সেসব আর পাবে না ভাবলেই আয়েশা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। খট করে দরজা খোলার আওয়াজ হতেই আয়েশা কান্না থামিয়ে চোখ মেলে তাকালো। বাড়ির রুমের দরজাটা লাগিয়ে দিয়ে হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখলো। পিছু ঘুরে এক পলক উদাস মুখের আয়েশার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। অতঃপর বিছানার কিছুটা কাছাকাছি এসে বলল, নফল নামাজ পড়া উচিত। আয়েশা। আয়েশা রোবটের মতো বিছানা থেকে নেমে দাঁড়িয়ে থাকলো। বারিশ আর একবার তপ্ত শ্বাস ফেলে দুটো জায়নামাজ বিছিয়ে দিল। জীবনের এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের শুরু আল্লাহর ইবাদতের মাধ্যমেই হোক শুরু। তাহলে দাম্পত্য জীবনটাতে আল্লাহর রহমত বিরাজ করবে। নামাজ শেষ করে আয়েশা আবারও পূর্বের জায়গায় গিয়ে বসে পড়ল। হঠাৎ কিছু একটা খেয়াল হতেই আয়েশার অস্থিমজ্জায় ভয়ের সঞ্চার হলো। বারিশ নিজের স্বামী হওয়ার অধিকার খাটানোর চেষ্টা করবে না তো? যদি কিছু করতেও চায় আয়েশা তো বাধা দিতে পারবে না। আয়েশা হাঁসফাঁস করতে লাগলো। চোখ দুটো একদম অস্থিরভাবে আশপাশে ছুটে চলেছে ওর। বারিশ বিছানার দিকে এগিয়ে আসতে ধরলেই আয়েশা নিজেকে যথাসম্ভব গুটিয়ে নিল। ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ওর দ্বারা এসব সম্ভব হবে না। বারিশ ঠান্ডা গলায় বলল, শাড়িটা পরো। আয়েশা কেঁপে উঠল, ধীর কণ্ঠে বলল, জি। করো। কি হলো, শুনতে পাচ্ছ না? আয়েশার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। ও মাথা তুলে তাকাচ্ছে না। বারিশ পুনরায় বলে উঠল, কি হলো, শুনতে পাচ্ছ না? আই থিঙ্ক শুনেছ, প্লিজ। আয়েশা দ্রুত বিছানা থেকে নেমে একটা সালোয়ার স্যুট নিয়ে বাথরুমে চলে গেল। ও বাথরুমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখে মুখে পানি ছিটিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। বেশ খানিকটা সময় পর ও বাথরুম থেকে বেরোলো। বারিশ ওর দিকে তাকিয়ে থেকে বলল, এবার বিছানা যাও। আয়েশা বারিশের দিকে তাকালো। বারিশের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। আয়েশাকে ওভাবে তাকাতে দেখে বারিশ ভ্রু কুঁচকে বলল, ঘুমোতে চাও না? যদি ইচ্ছা না করে আই থিঙ্ক তুমি আমাদের অ্যাপার্টমেন্টের দারোয়ান চাচার সাথে নাইট ডিউটি করতে পারো গিয়ে। আয়েশা থতমতো খেয়ে দ্রুত বিছানায় চলে গেল। চোখ দুটো বন্ধ করতে যাবে এমন সময় আয়েশার ফোন বেজে উঠল। সাভাসের কল। আয়েশার মুখে হাসি ফুটে উঠল। চটজলদি ওর ফোন রিসিভ করলো। ওপাশ থেকে সাভাস বলে উঠল, কি রে, বারিশ স্যার চোখে এখন পর্যন্ত কয়টা থাপ্পড় দিয়েছে বলতো? আয়েশা তর্কে না গিয়ে বলল, বাড়ির সবাই কি করছে সাবাস? আরে তুই যাওয়ার খুশিতে আমাদের বাড়িতে উৎসব উৎসব আমেজ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আনন্দের সহিত আড্ডা দিচ্ছে। মাম্মা আর ছোট মা মজার মজার সব ডিশ বানিয়েছে। আহা, আমরা তো সবাই সেই খুশি আছি রে। সাবাসের বাচ্চা, তুই কি ভালো হবি না? যাদব, এখনো আমার সাথে এমন করছিস? যা বাবা, আমি আবার কি করলাম? নিজের একটু সুখের কথাও কি তোকে বলতে পারবো না? তোকে বিদায় করে যে আমরা কতটা সুখে আছি সেটা তোকে কি করে বোঝাই বল? আয়েশা ভ্রু কুঁচকে বলল, তোর কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন সাবাস? সাভাস জোরপূর্বক হেসে বলল, তোর খাদবো আর আমি তোকে কালাচাঁদের হাতে ধরিয়ে দিতে পেরে তো আমি মহা খুশি। এখন আমার মিষ্টি বউটাকে এখানে আনতে আর কোনো অসুবিধা নেই। আয়েশা হঠাৎ কেঁদে উঠে বলল, তোকে কয়লার খনিতে রেখে আসবো কিন্তু সাবাস। সাভাস নিজের কান্না বহু কষ্টে আটকে বলল, ফোন কাট, তোর ভাজাকে নিয়ে ঘুমিয়ে পড়। বলে সাভাস দ্রুত ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করল। ওর চোখের কর্নিশ পেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। এদিকে আয়েশা ফোনটা বুকে শক্ত করে জড়িয়ে রেখে কাঁদতে লাগলো। বারিশ করুণ চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর রুমের লাইট অফ করে মেঝেতে শুয়ে পড়ল। আয়েশা সাভাসের সাথে কথা বলার সময় ও মেঝেতে বিছানা পেতেছিল। আয়েশা কান্নায় এতটাই মগ্ন যে আশপাশের কিছুই খেয়াল করল না। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আয়েশা ঘুমিয়ে পড়ল। বারিশ ওর দিকে মুখ করে শুয়ে আছে।
জানালা দিয়ে চাঁদের আলো এসে আয়েশার মুখে পড়েছে। সে আলোয় মায়াবী মুখশ্রীর অধিকারী নিজের সদ্য বিবাহিতা বধূর দিকে বারিশ অপলক চাহনিতে তাকিয়ে থাকল। স্বাধীনের খুব বেশি আত্মীয় স্বজন নেই এই শহরে, তাই বিয়েতেও গুটি কয়েক আত্মীয় এসেছে শুধু। তুবার আচমকা অ্যাটাক আসায় স্বাধীন দিশেহারা হয়ে পড়েছিল। হঠাৎ মাথায় বুদ্ধি আসতেই ও পানির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে তুবাকে খাইয়ে দিয়েছে। অন্তত আজকের রাতটা তুবার হাত থেকে বাঁচতে তো পারবে। কাল আত্মীয় স্বজনরা চলে গেলে খুব সহজেই বিষয়টা হ্যান্ডেল করা যাবে, কিন্তু এখন সম্ভব না। তুবা ঘুমন্ত অবস্থায় ফুলসজ্জিত বিছানায় নিশ্চিত মনে শুয়ে আছে, আর স্বাধীন গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে এবং ক্ষণকাল পরপর দীর্ঘশ্বাস ফেলে বলছে,